মিমি চক্রবর্তী 2,65,000 টাকা নিয়েছিলেন যখন 1.5 ঘন্টা পারফর্ম করার জন্য। তিনি যখন পারফর্ম করতে পারেননি, তার উচিত ছিল টাকাটা ফেরত দেওয়া। মিমি চক্রবর্তী বুঝতে পারলেন তাকে টাকা ফেরত চাওয়া হবে, তাই জন্য আগে ভাগে একটা নিরীহ লোক, সেরকম একটা লোককে নিজের রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে মিমি চক্রবর্তী অ্যারেস্ট করালো। কাকলি ঘোষ দস্তির তিনি যখন প্রথমে বললেন আমার ফর্ম সাবমিট হয়নি, আমার ফর্ম নেই, ঝামেলা অনেক লাফালাফি করলেন, ইলেকশন কমিশন বাধ্য হয়ে তার ফর্মটা পাবলিক করে দিল। তার ফর্মে হোয়াইটনার দিয়ে মেটানো ছিল। কেন মেটানো ছিল? যাতে এই হল্লাটা তিনি ক্রিয়েট করতে পারেন। ঠিক একইভাবে সাধারণ মানুষের উপর যা ঝামেলাটা হচ্ছে তার জন্য একমাত্র দায়ী তৃণমূল কংগ্রেসের বিএলওরা। মানুষের দাম মুখ্যমন্ত্রীর কাছে নেই। মুখ্যমন্ত্রীর কাছে মানুষ একটাই জিনিস, শুধুমাত্র ভোট ব্যাংক। যোগ্য চাকরি প্রার্থীরা বছরের পর বছর রাস্তায় যখন রোদে জলে বসে থাকলো, তখন মমতা যান। দুর্নীতি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোজড। যুবক যুবতীদের ভবিষ্যৎ বিক্রি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, মানুষ জেনে গেছে। পশ্চিমবঙ্গে যে কটা কেন্দ্র সরকার থেকে স্কিম আসে, পশ্চিমবঙ্গে এসেগুলো স্ক্যামে রূপান্তরিত হয়ে যায়, মানুষ সেটা জেনে গেছে। তো এখানে একটা অপটিক্স দরকার, একটা নাটক দরকার, যে নাটক মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই করেন। এই এসআইআর আন্দোলন, ধর্ণা ওই নাটকেরই অংশ, নাটক ছাড়া আর কিছু না। দাদা, বনগাঁয়ে একেবারে তনয় শাস্ত্রী আবারও মামলা দায়ের করেছেন, আপনি সেই মামলা দায়ের করেছেন। কি হয়েছে বা এখন যে ক্ষতিপূরণের অঙ্ক আমরা বিভিন্ন ক্ষেত্রে তনয় শাস্ত্রীর কাছ থেকেও জানতে পেরেছি, সেই বিষয় কোন জায়গায় দাঁড়িয়ে আছে মামলাটি? তনয় শাস্ত্রীর বিষয়টা আপনারা সবাই জানেন, তাও মনে করিয়ে দিই। 25শে জানুয়ারি 2026 মিমি চক্রবর্তী 2,65,000 টাকা নিয়েছিল অর্গানাইজারদের কাছ থেকে। কথা ছিল রাত্রে 10:30 থেকে রাত 12টা পর্যন্ত তিনি পারফর্ম করবেন। তো ভালো কথা, আগে অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছিলেন। ওনার একজন বুলটি বলে একজন কেউ আছেন, সে বুলটির মারফত উনি এসে পৌঁছান হচ্ছে 11:30-এ, স্টেজে ওঠেন 11:46-এ। স্বাভাবিকভাবেই তারপর কিছু বকবক করেন, তারপর দুটো গান করেন। তো অবভিয়াসলি যখন 12টা বেজে যায়, তনয় শাস্ত্রী ভদ্রভাবে ওঠে, বলে দর্শকদের উদ্দেশ্যে বলে, আপনারা মিমি চক্রবর্তীর গান শুনলেন, আপনারা খুশি তো? এবার প্রোগ্রাম শেষ, 12টা বেজে গেছে। কোয়াইট নর্মাল, তাদের কাছে অনুমতি ছিল 12টা পর্যন্ত। কথা হলো এইটুকুই। তার ভিডিও আছে, টাইম স্ট্যাম্পড ভিডিও আছে। তারপর মিমি চক্রবর্তী ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর তিনি কাকে ফোন করলেন, কি করলেন না করলেন জানি না। তনয় শাস্ত্রীর বিরুদ্ধে একটা মামলা শুরু হলো। একটা বেকার মামলায় উনি অ্যারেস্ট হলেন, জেল খাটলেন। কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন? মিমি চক্রবর্তী 2,65,000 টাকা নিয়েছিলেন যখন 1.5 ঘন্টা পারফর্ম করার জন্য। তিনি যখন পারফর্ম করতে পারেননি, তার উচিত ছিল টাকাটা ফেরত দেওয়া। মিমি চক্রবর্তী বুঝতে পারলেন তাকে টাকা ফেরত চাওয়া হবে, তাই জন্য আগে ভাগে একটা নিরীহ লোক, যে সাথে পাশে থাকে না, যাতে রাজনৈতিক সম্পর্ক নেই, সেরকম একটা লোককে নিজের রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে মিমি চক্রবর্তী অ্যারেস্ট করালো। সাধারণ মানুষের সম্মানের কি কোনো দাম নেই? সাধারণ মানুষের টাকার কি কোনো দাম নেই? মিমি চক্রবর্তী থাকতে পারে অনেকের সাথে অনেক সম্পর্ক, কিসব 1x ব্যাটিং ফ্যাটিংয়েও নামটাম এসছে, ইডি ভিডিও ওনাকে ডেকেছিল, আমি যাচ্ছি না, সেগুলো তদন্ত সাপেক্ষ তদন্তে আসবে। কিন্তু 2,65,000 টাকা সাধারণ মানুষের কাছে অনেক দামি। মানে ফোকটের টাকা নয়, বেটিং কোম্পানির টাকা নয়, জালি চুরির টাকাও নয়। তো সার্টেনলি মিমি চক্রবর্তীকে নোটিস করা হয়েছিল, বলা হয়েছিল 2,65,000 টাকা তুমি নিয়েছো, ফেরত দাও। তিনি কোনো রিপ্লাই করেননি। উল্টে মিমি চক্রবর্তী এক লয়ার, তিনি একটা চিঠি করেন। মিমি চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় কত ফলোয়ার আছে, টুইটারে কি ফলোয়ার আছে, মানে ফেসবুকে কি ফলোয়ার আছে, এগুলো নিয়ে, ইনস্টাগ্রামে কি ফলোয়ার আছে, তো এগুলো নিয়ে মানে কথা বলতে আরম্ভ করেন। তা সেই যদি বলি, আমি তো ওই মানে বলে না, আজকাল ইউটিউবার অনেক আছেন, মানে অনেক সোশ্যাল মিডিয়া আছে, রানু মণ্ডলও আছে, ডিজে অরুণও আছে, এদেরও তো ফলোয়ার আছে। তাহলে তো এদের ফলোয়ার আছে বলে কি এরা যাকে তাকে যা খুশি বলতে পারে? প্রশ্নটা এখানেই। মামলা হয়েছে দুটো। প্রথম মামলা হচ্ছে সম্মানহানির জন্য। তনয় শাস্ত্রীর সম্মানহানি করা হয়েছে তার নামে মিথ্যা অপবাদ দিয়ে। মিমি চক্রবর্তীর পাঠানোর চিঠিতে তিনি স্বীকার, আর লয়ার স্বীকার করেছে, মিমি চক্রবর্তী 11:20 পৌঁছেছিলেন। আমি যদি ধরেও নিই সেই টাইমটাই, 11:20 থেকে 12টা পর্যন্ত পারফর্ম করা তার নিশ্চয় কথা ছিল না, 1.5 ঘন্টা কথা ছিল। তো টাকাটা ফেরত দেবেন না কেন? ফার্স্ট। সেকেন্ড, এনার নামে উল্টোপাল্টা কথা, মিথ্যে বলা, এনার যে সম্মানহানি হলো তার জন্য একটা মামলা। দুটো মামলা, একটা হচ্ছে সম্মানহানির জন্য 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ, আরেকটা 2,65,000 টাকা তিনি যে নিয়ে পারফর্ম করেননি, টাকাটা যে আত্মসাৎ করেছেন, তার জন্য ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এবং ফ্রড, এই দুটোতে মামলা করা হয়েছে। এবার আমরা জানতাম পুলিশ কমপ্লেন করলে কিছু হবে না।
পুলিশ কমপ্লেন একটা করা হয়েছিল, পুলিশ কমপ্লেন করে পুলিশ কোনো স্টেপ নেবে না, স্টেপ নেয়নি, তো সার্টেনলি আমরা কমপ্লেন কেস ফাইল করেছি, প্রিকগনিয়েন্স হিয়ারিং হবে, মিমি চক্রবর্তীকে কোর্টে আসতে হবে, চলবে মামলাটা পুলিশের হাতে যাওয়ার আগে বেশ কয়েকবার কোর্টে আসতে হবে। কোর্টটা তো তৃণমূলের এখনো হয়নি, তাই না? আইনের পথে কথা হবে। দাদা, তনয় শাস্ত্রীর সাথে কথা বলে আমরা যেমনটা জেনেছিলাম যে উইদাউট এনি নোটিসে নাকি তাকে অ্যারেস্ট করা হ্যাঁ, দেখুন, এটা অদ্ভুত জিনিস হলো। ওদিনকে আমরা দেখছিলাম, আমরা কথা বলছিলাম, পুলিশের সাথে কথা বলার চেষ্টা আমি ব্যক্তিগতভাবে আমি করেছিলাম। যা অভিযোগ ছিল তনয় শাস্ত্রীর বিরুদ্ধে, সেই অভিযোগে তাকে ওইভাবে অ্যারেস্ট করা পসিবল হয় না। 35(3) নোটিশ দেওয়াটা বাঞ্ছনীয়। নোটিশ না দিয়ে পুলিশ প্রিজন ভ্যান নিয়ে বড় একটা হল্লা করেছিল, এবং ওই হল্লা থেকে মিথ্যে করে আরও একটা কেস স্টার্ট করে দেয় তনয় শাস্ত্রীর বিরুদ্ধে হ্যারাস করার জন্যই। তো ওই ওভারঅল ইস্যুগুলো আছে, তার হাইকোর্টে যাওয়া হবে। দাদা, একেবারেই অন্য একটি প্রসঙ্গে আসবো। আমরা 6 তারিখ আবারও যে সিঙ্গুর আন্দোলন আমরা দেখতে পেয়েছিলাম, ঠিক এর পরেই আসছে যে 6 তারিখ, আগামী 6 তারিখ মুখ্যমন্ত্রী ধর্মতলার ওয়াই চ্যানেলে এসআইআর বিরোধিতায় ধর্নায় বসবেন, কি বলবেন? শুক্রবার জুম্মাবার ওরা একটু ওরকম করে, আমি বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাই শুক্রবার জুম্মাবার ওরা একটু ওরকম করছে, আমাদের আপত্তির কিছু নেই। স্যান্ডউইচ খাওয়া আন্দোলন মানুষ দেখেছিল, এখন দেখছে। আচ্ছা, এসআইআর এই ঝামেলাটা তো হতো না, কোনো রাজ্যে হয়নি, এখানে কেন হচ্ছে বলুন তো? হচ্ছে কারণ বিএলওরা, এআরওরা, এইআরওরা গোলমাল করেছে, তার ফলে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। গোলমাল কাদের জন্য হয়েছে? তৃণমূল কংগ্রেসের জন্য হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ছোটো করে ছেড়ে দিন। কাকলি ঘোষ দস্তির, তিনি যখন প্রথমে বললেন আমার ফর্ম সাবমিট হয়নি, আমার ফর্ম নেই, ঝামেলা অনেক লাফালাফি করলেন, ইলেকশন কমিশন বাধ্য হয়ে তার ফর্মটা পাবলিক করে দিল। কি ছিল? তার ফর্মে হোয়াইটনার দিয়ে মেটানো ছিল। কেন মেটানো ছিল? যাতে এই হল্লাটা তিনি ক্রিয়েট করতে পারেন। ঠিক একইভাবে সাধারণ মানুষের উপর যা ঝামেলাটা হচ্ছে তার জন্য একমাত্র দায়ী তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের বিএলওরা, এইআরওরা এবং এআরওরা। আমি কেন এদেরকে তৃণমূল কংগ্রেসের বলছি? সরকারি কর্মচারীদের প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছিলেন, আমার আন্ডারে তোমরা কিন্তু চাকরি করো। তারা যাবে কোথায়? তো বিএলওরা, এআরওরা, এইআরওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কাজ করেছে। এখন যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা হচ্ছে, মাননীয় বিচারকরা যখন দেখছেন, তখন অনেক কিছু সামনে আসছে। দেখা যাচ্ছে প্যান কার্ড, আধার কার্ড দিয়ে অনেকে লিঙ্ক দেখিয়ে দিয়েছিল, সেটা তো সম্ভব নয়। তো এই 60 লক্ষ যেটা আছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেখান থেকে এই প্যান আধারের চক্কর যেগুলো আছে, আমার মনে হয় এখান থেকে অন্ততপক্ষে 30% নাম তো আরও বাদ যাবে। দেখা যাক কি হয়। কিন্তু যখন চাকরিহারারা সেই ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসেছিলেন, তারা বারংবার বলছিলেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান, সেক্ষেত্রে মানুষের দাম মুখ্যমন্ত্রীর কাছে নেই। মুখ্যমন্ত্রীর কাছে মানুষ একটাই জিনিস, শুধুমাত্র ভোট ব্যাংক। যোগ্য চাকরি প্রার্থীরা বছরের পর বছর রাস্তায় যখন রোদে জলে বসে থাকলো, তখন মমতা যাননি। চাকরি হারাদের ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় চাননি। সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, উল্টে পুলিশ পাঠিয়েছেন, এদেরকে মারধর করেছে, এদের উপর অত্যাচার করেছে। আমি আবার বলছি, যোগ্য এই সকল ব্যক্তিরা আছে, যাদের ন্যায্য দাবি আছে, ন্যায্য দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কান পর্যন্ত পৌঁছায় না। ভোটের অঙ্কটা তিনি বোঝেন, ভোটের জন্য যেটা করার তিনি করেন, তার সবকিছু ভোট নির্ভর। দাদা, এসআইআর প্রক্রিয়া তো একেবারেই শেষ পর্যায়ে, এরপরেও মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে এতটা সরব, তিনি ধর্নায় বসছেন, কারণ তিনি মুখ ঘোরানোর চেষ্টা করছেন। খুব পরিষ্কার হিসাব, দুর্নীতি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোজড। যুবক যুবতীদের ভবিষ্যৎ বিক্রি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, মানুষ জেনে গেছে। পশ্চিমবঙ্গে যে কটা কেন্দ্র সরকার থেকে স্কিম আসে, পশ্চিমবঙ্গে এসেছিল স্ক্যামে রূপান্তরিত হয়ে যায়, মানুষ সেটা জেনে গেছে। তৃণমূল একটা দুর্নীতি যুক্ত সরকার চালাচ্ছে, মানুষ জেনে গেছে। তো এখানে একটা অপটিক্স দরকার, একটা নাটক দরকার, যে নাটক মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই করেন। এই এসআইআর আন্দোলন, ধর্না ওই নাটকেরই অংশ, নাটক ছাড়া আর কিছু না। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, বিজেপির পক্ষ থেকে যে পরিবর্তন যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছিলাম, সেখানে যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের সাথে কথা বলে বিভিন্ন ক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে, প্রথমেই যে তারা বিজেপি করে বা বিরোধী দলকে সমর্থন করে বলে তারা কোনো ভাতা পায় না, যে রাস্তা দেওয়া হচ্ছে একেবারে কেন্দ্রের পক্ষ থেকে রাস্তার জন্য যে টাকা বরাদ্দ, সেই রাস্তা হচ্ছে না, বাড়ি পাচ্ছে না তারা,
কিছুই পাচ্ছে না বিরোধী দল করার কারণে। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য এটা, কেন্দ্র সরকার থেকে টাকাগুলো আসে, বিভিন্ন স্কিম আসে, সেগুলো স্ক্যামে রূপান্তরিত হয়ে যায় পশ্চিমবঙ্গে এসে। গরিব মানুষের জন্য ছাদ নরেন্দ্র মোদী সরকার যখন পাঠায়, সেই টাকা দিয়ে তৃণমূল নেতাদের অট্টালিকা তৈরি হয়। 100 দিনের কাজের টাকা গরিব মানুষদের জন্য যখন আসে, সেই টাকা তৃণমূল নেতারা আত্মসাৎ করে। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের নামে যে কটা পুকুর খোঁড়া হয়েছে, হিসাব করে দেখা হয় 2টো প্রশান্ত মহাসাগর পশ্চিমবঙ্গের বুকে হয়ে গেছে, মানে ওই আয়তনের। বিভিন্ন ক্ষেত্রে সবকটা জায়গায় চাল, কেন্দ্রের পাঠানো চাল, মমতা বন্দ্যোপাধ্যায় স্টিকার লাগায়, সেগুলো চুরি করে। আচ্ছা, জল জীবন মিশন বা হর ঘর জল যে স্কিমটা, জল জীবন মিশনের নাম পাল্টে দিয়েছে। কেন্দ্র সরকারের টাকায় নল তো চলে গেছে, রাজ্য সরকার যে কন্ট্রিবিউশন ছিল তার ফলে জল পৌঁছানো ছিল, জলটা পৌঁছায়নি। পশ্চিমবঙ্গে অনেক শ্রী, অনেক বন্ধু আছে, তাও পশ্চিমবঙ্গের অবস্থা হতশ্রী এবং বিশ্রী হয়ে আছে। তার জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের এই অবস্থার পরিবর্তন দরকার, এবং পরিবর্তন সঠিকভাবে দরকার। ভারতীয় জনতা পার্টির প্রমিসগুলো আপনারা দেখেছেন। কয়েকদিন আগে অমিত শাহ মহাশয় এসলেন, তিনি পরিষ্কার কতগুলো কথা বলেছেন। ক্ষমতায় আসার 60 দিনের মধ্যে শূন্য কর্মস্থান যেগুলো শূন্য আছে সেগুলো মানে ভর্তি করা হবে, বন্ধ শিল্প কারখানা চালু করা হবে। এখানকার যেসব যুবক যুবতীরা এই অন্যায়ের শিকার হয়ে চাকরির টাইমে পরীক্ষা দিতে পারেনি, বয়স পার করে গেছে, তাদের জন্য 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে। 26,000 চাকরি প্রার্থীর চাকরি চলে গেছে, যার ফলে যারা অ্যাকচুয়াল বঞ্চিত তাদের ব্যবস্থা করা হবে, একটা তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। 7th পে কমিশন সরকারি কর্মচারীদের জন্য, 7th পে কমিশন এবং কেন্দ্রীয় হারে ডিএ, তার ব্যবস্থা করা হবে। ভারতীয় জনতা পার্টি অনেক কটা রাজ্য আছে, সেই রাজ্যগুলো দেখুন আপনারা, 7th পে কমিশন চলছে। পাশের রাজ্য ত্রিপুরাতে রেগুলার মানে মানে এমপ্লয়মেন্ট হয়, রেগুলার নিয়োগ হয়। উত্তরপ্রদেশে রেগুলার নিয়োগ হয়, বছর বছর নিয়োগ হয়, বড় বড় ফ্যাক্টরিগুলো আসে। বিহার আস্তে আস্তে এগিয়ে চলেছে। আসামের ডেভেলপমেন্ট তো মানুষ দেখতে পাচ্ছে। গুজরাটের কথা, মহারাষ্ট্রের কথা নাইবা বললাম, ওগুলোর কথা মানুষ জানে সবাই। তো পশ্চিমবঙ্গের এই পরিবর্তনও দরকার। যে সময় ভারতবর্ষের কলকাতা একসময় অর্থনৈতিক ক্যাপিটাল ছিল, একটা ভারতবর্ষের থিঙ্ক ট্যাঙ্ক ছিল, একটা ডেভেলপিং স্টেট ছিল, জিডিপি কন্ট্রিবিউশন সবথেকে বেশি ছিল। সেই পশ্চিমবঙ্গ আজকে ডাইং। কলকাতা আজকে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, ছেলেরা চলে যাচ্ছে। গ্রামে গঞ্জেরই একই অবস্থা। তো এটা তো প্র্যাকটিক্যাল মানুষের ইস্যু। তো আমি আবার বলছি, এই পরিবর্তনটা দরকার। এই চোরেদের সরকার যাওয়া উচিত। এবং 49 বছরের যে গ্রহণ পশ্চিমবঙ্গের মাথায় চলছে, একটা সরকার ছিল যারা শিল্পতে তালা ঝুলিয়ে দিয়েছিল, চলছে না চলবে না করে লাল ঝান্ডার আড়ালে। আরেকটা সরকার যেটা এসছে পরবর্তীকালে, শিল্প আনার প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি মানে প্রতারণা, তিনিই বলেছিলেন। তো এই 49 বছরের জ্বালায় পশ্চিমবঙ্গ জ্বলছে, এবং এটারই চেঞ্জ দরকার।